মা প্লাস বাবাকে অপমান করছি। পাগল আপনি? আপনার মায়ের দিছে মরিচ দিছে, সারা জীবন শুনছি কথাটা। আপনার শরীরে সেটা করছে এবং আপনার বাপ মা যখন বাঁচিতে আসছে আপনি আপনার বাপ মাকে উল্টা গেলাইছেন। হ্যাঁ, যে আমার বাসায় কেন আসছোস? ওদের আইতে বলছি। তুলা নিয়ে আসলে কথা বলতে চাই না। তো পরে হচ্ছে সে আসার পরে আধা ঘন্টা পরে সে সুস্থ হয়ে যায়, তাকে বাসায় আনা হয়। সে বাসায় এসেও সবাই তাকে জিজ্ঞেস করে যে তোমার বাচ্চার মুখের দিকে তাকাও, তাকায় তুমি বলো যে তুমি আসলে কি চাও। যদি দুইজনকে রাখতে পারি তাহলে ওর কোনো শনি চাইছিল এগিয়ে খায়া দেয়া সাইডা দিতে। বৃষ্টি এতদিন ধরে পছন্দ করতো না, হঠাৎ করে লাগিয়া গেছে একটু হিকার। এক হাতে তালি বাজে না, তালি দোনো হাতেই বাজে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। স্ত্রীর সাথে একজন স্বামী হয়ে এ কেমন নির্মমতা। অন্যদিকে ফুল বিক্রেতা বৃষ্টির জন্য নিজের স্ত্রীর সাথে এমনটা করা উচিত হয়নি ভাইরাল রনির। দর্শক, ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমার মা প্লাস বাবাকে অপমান করছে। যেমন হচ্ছে তোরা কেন আইসোস আমার মাকে, তোরা কেন আসছোস? বলছি না তোদের বাসায় যাবো না। আপনি পাগল? আপনার মায়েরে কাটছে, লবণ দিছে, মরিচ দিছে, সারা জীবন শুনছি কথাটা। আপনার শরীরে সেটা করছে এবং আপনার বাপ মা যখন বাঁচিতে আসছে আপনি আপনার বাপ মাকে উল্টা গেলাইছেন। হ্যাঁ, যে আমার বাসায় কেন আসছোস? তোদের আইতে বলছি। কয়টা ফ্যামিলি তার মেয়েকে বিয়ে দিয়ে জামাই সুদ্ধা পালে? উচিত না, একজনও না বোধ হয়। আমার বাবা পালছে, আমার মা পালছে। এক কথায় হচ্ছে ওনার হাত ছাড়ে নাই। ওনাকে যতটুকু মানে আমার মা বাবা পারছে তাকে করছে আর কি। ওকে নিয়ে কেউ কথা বললে আমার মেজাজ গরম হয়ে যায়, সেটা ভালো কথা হোক খারাপ হোক। মানে আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা বলা যাবে না, সেটা আমার হাজবেন্ড খারাপ হলে আমার কাছে। যাই হোক, এভাবে আমার আম্মুর সাথে আমার তর্ক হলো। হওয়ার পরে ও হচ্ছে কাজ পায় না, আমার আব্বু স্বপ্নে কাছে নিয়ে দিয়েছে। তো এখানে 1 মাস কাজ করে আমাকে নিয়ে আলাদা হয়ে গেছে। যাক, ভালো কথা, আলাদা হয়েছে। 4000 টাকার রুম ভাড়া। আলাদা হওয়ার পরে ওইখানে হচ্ছে রোজা চলে আসছে। এখন আমার আম্মু, তো আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার আম্মুকে বলছি যে আমি মরে যাব, তোমাদের বাসায় আসবো না। আজকে তো তুমি মার বাসায়। হ্যাঁ, কিন্তু ওই গর্ব কই গেল? হ্যাঁ, ওই বড় কথাটার কোনো দাম নেই এখন। কারণ আমি খুব বড় করে ওর হাত ধরে বের হয়ে বলছে যে আমি মরে যাব, তোমাদের বাসায় আমি আসবো না। তো আমার আম্মু হচ্ছে ভালো মন্দ রান্না করলে বলতো, পিয়া তোমার জামাইকে নিয়ে আসা খাইয়া যাও। আমরা বেহায়ের মতন যাইতাম খাইতে, খাবার খেতে যাইতাম, আসতাম, ভালোই ছিল। হুট করে ঈদের সময়, আমার বিয়ের প্রথম ঈদ, ও আমাকে কিচ্ছু দেয় নাই। আমার মা ওকে 2000 না 3000 জানি টাকা দিয়েছে মার্কেট করার জন্য, আর আমাকে 4 সেট জামা কিনে দিচ্ছে। আমার একটা ভাই, আমার ভাইকেও মানে দুলাভাই হিসাবে কিছু দেয় নাই। তো আমি কখনো বলতাম না যে দাও, দিবা না কেন, দাও, বা আমাকেও দেয় নাই। আর আমি কখনো জোর করতাম না যে আমার এই জিনিসটা লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, কখনো না। পরে একদিন বলতেছে যে বাড়িতে যাবে। আমি বলছি ঈদের দিন বাড়িতে যাওয়া লাগবে না, প্রথম ঈদ আমার সাথে কাটাও। ও হচ্ছে 27-28 শুটার হবে, আমাকে প্রচুর মারছে ঈদের আগে। কেন? বাড়িতে যাইতে দিব না তাই। আপনাকে নিয়ে যাবে না? না, আমাকেও নেবে না, ও একা যাবে। বউ নিয়ে যাবে না বাসায়? না, বউ নিয়ে যাবে না। কিভাবে মারছে? ও হচ্ছে বলতেছে যে আমি বাড়িতে যাবো, তুই যাইতে দিবি না। কে? কি মানে হাত দিয়ে মারছে? আর হাত দিয়ে তো মারছি। ও হচ্ছে ফার্স্টে থাপ্পড় দিচ্ছে আমাকে। তো আমি আবার বলছি তুই আমাকে থাপ্পড় মারলি কেন? এটার পর ও হচ্ছে প্রচুর মারলো, গলা চেপে ধরছিল। আমরা তো আমার জামাই বউ তো দুজন, তো টিন সেট রুমে থাকতাম। পাশের ঘরের আপু মানে ভাবি এসে বলতেছে, পিয়া ভাবি দরজা খুলেন। এখন আমার তো শক্তি নেই যে আমি উঠে দরজা খুলবো। আমার নাক মুখ চেপে ধরছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তারপর হচ্ছে যে জায়গায় কেটে গেছে, মানে মারার পর যে কাটা দাগ, ওইখানে আপনার লবণ আর মরিচ মিক্স করে সারা শরীরে ডলছে। হ্যাঁ, আমার হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড মারছে, কাটছে, যখন ফাটছে ওই ফাটাগুলোর মধ্যে মরিচ আর লবণ দিছে। জি। আপনারে ভালোবেসে বিয়ে করছিল? হ্যাঁ, আমাকে ভালোবেসে বিয়ে করছিল। পরে রাতের 1টা বাজে সেই বাড়ির লোকজন আমার মা বাবাকে ডাকে, মানে বিচার বসায়, তো বিচার বসায়। ওইখানে আমি আমার মা প্লাস বাবাকে অপমান করছি
যেমন হচ্ছে তোরা কেন আইসস আমার মাকে, তোরা কেন আসছস, বলছি না তোদের বাসায় যাবো না। আপনি পাগল, পাগল আপনি। আপনার মায়েরে কাটছে, লবণ দিছে, মরিচ দিছে, সারা জীবন শুনছি কথাটা। আপনার শরীরে সেটা করছে এবং আপনার বাপ মা যখন বাঁচাতে আসছে আপনি আপনার বাপ মার উল্টা গেলাইছেন। যে আমার বাসায় কেন আসছস, তোদের আইতে বলছি। যাক, ওইখানে আমার অনেকে ছিল, মানে স্থানীয় যারা যারা লোক সবার সামনে আমার বাবাকে আমি অপমান করছে, মাকে অপমান করছে। তো আমার আম্মু তখনই বলছিল যে তোমার সংসারটা টিকবে না। মা বলে ফেলছিল। কারণ যে ছেলে তুমি এত কিছু করছো সে ছেলে তোমার ভালো চাচ্ছে না। তো আম্মু আব্বু চলে গেছে, ও হচ্ছে কাজ ছেড়ে দিছে, এখন ঘর ভাড়া দিবে কি, কাজ ছেড়ে দিবে। আমিও কিছু কিছু টাকা দিতাম, আমি হচ্ছে লাইভ ভিডিও করতাম, ওইখান থেকে কিছু টাকা পাইতাম, ওই টাকা দিয়ে ওকে চলাইতাম। কখনো নিজের শখ মানে বিয়ের পরে শখ আলার জিনিসটা আমি ভুলে গেছি। একসময় আমি হাসতে সাজুগুজু করতে খুব পছন্দ করতাম, জিনিসগুলি মানে ভুলে গেছি যে সাজ জিনিসটা কি। কিছু আয়না দিতে বললে বলতো এখন নাই, টাকা নেই, পারবো না, জোর ছিল না আমার। ঠিক আছে, যখন হয় তখন দিও। পরে আবার বেকার, ঘর ছাইড়া দিছে, সেই আমার মার বাসায়। কোথায় রাখবে আমাকে? আমার মার বাসায়। বিদেশ যাবে, আমি ওর পায়ে ধরছি যে তুমি বিদেশ যাও না। আছে কিনা। তো পরে এরপরে আমি হচ্ছে ওই যে আপুর আমার সাথে আসে তাদের কাছে আমি বাচ্চাটাকে রেখে তারপরে আমি যাই হসপিটালে যাই, যে তারপরে তার সাথে কথাবার্তা বলি। সে আমাকে দেখে আশেপাশে যারা ছিল তাদের কাছে বলে যে ও কেন আসছে, ওকে বের করে দাও, ওকে আসছে, ওকে বের করে দাও। আর তাদের কাছে সে বলে যে বৃষ্টিকে কল দাও, বৃষ্টিকে আসতে বলো, এরকম। তো যথারীতি বৃষ্টি আধা ঘন্টা পরে আসছেও। আসলে এই মেয়েটার নাম আমি নিতে চাই না, কিন্তু তারপরেও যেহেতু এই জিনিসটা কেন্দ্রবিন্দু সে, নামটা কিন্তু চলে আসে। এই মেয়েটার নাম নেওয়ার কোনো রুচি আমার নাই। তো যাই হোক, পরে হচ্ছে ওই মেয়েটা আসার পরে তাকে দেখে সে হচ্ছে ইনস্ট্যান্ট খুব সুন্দর একটা হাসি দেয়। তারপরে সে যখন আসছে সামনে দেখে আমি আস্তে করে বেরোয় চলে আসি। আমি বাইরে দাঁড়ানো ছিলাম, কিন্তু হসপিটাল থেকে বেরোনি, বাইরে দাঁড়ায় থাকি। তো তাকে দেখে তার আধা ঘন্টা পরে সে একদম স্যালাড শেষে যায়, সে সুস্থ। এখানে আমি একটু আপনাকে থামাতে চাচ্ছি। আপনার বিয়ে করা হাজবেন্ড, যাকে হয়তো আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন, হয়তো আমি জানি না, ভালোবাসে বিয়ে ছিল, যাই হোক, যাকে ভালোবেসে বিয়ে করলেন, সেই হাজবেন্ড আপনাকে বাদ দিয়ে অন্য একটা মেয়েকে সামনে দেখে হাসি মুখে গ্রহণ করে নিল, আপনাকে ত্যাগ করলো। এই বিষয়টা আপনার কাছে ওই সময় কেমন ছিল বিষয়টা? মানে কি বলবো, আসলে তখন জিনিসগুলো এমন ছিল যে মানে এত বেশি খারাপ লাগতেছিল যে আমি ওকে বাঁচাইলাম, আমি এই পর্যন্ত আনলাম। তো সেইখানে ও আমাকে মানুষের কাছে বলতেছে যে বের হয়ে যাক, ওকে দরকার নেই, ও কেন আসছে। তো এই টাইপের কথাবার্তা যখন সে বলে তখন মানে বলে বোঝানো যাবে না আসলে ভিতরে কেমন লাগছে। কারণ তাকে তো ভালোবেসেই বিয়ে করছিলাম, সে নতুন করে মানে তার ভালোবাসা আরেক জায়গায় হইছে বিধাই সে সবার সামনে এভাবে বলতেছে যে ও কেন আসছে, সে চলে আসছে। তো যাই হোক, এগুলা নিয়ে আসলে কথা বলতে চাই না। তারপরেও বিষয়গুলা কেন্দ্রবিন্দু যেহেতু সে এটা চলে আসে। তো পরে হচ্ছে সে আসার পরে আধা ঘন্টা পরে সে সুস্থ হয়ে যায়, তাকে বাসায় আনা হয়। সে বাসায় এসেও সবাই তাকে জিজ্ঞেস করে যে তোমার বাচ্চার মুখের দিকে তাকায় তুমি বলো যে তুমি আসলে কি চাও। তো সবাই এটা বলে যে তুমি কি চাও। তো বলার পরে তখন সে বলে যে হচ্ছে আমি যদি দুইজনকে রাখতে পারি তাহলে ওর কোনো সমস্যা আছে। এটা আসলে আমি শুনি নাই, কিন্তু তার ফ্যামিলির সামনে, তার মা ছিল, তার বাবা ছিল, তারপরে তার বন্ধু ছিল, বন্ধুর মা ছিল, যাদের সাথে কাজ করে ওইখানের মধ্যে যে দুইজন আপু ওনারা ছিল, সবার সামনে বলছে। তো এরপরে বলতেছে মানে হচ্ছে যে আমি যদি দুজনকে রাখতে পারি তাহলে ওর কোনো সমস্যা আছে। আমার কথা হচ্ছে ভাই আমি ভালোবেসে বিয়ে করছি, তার মানে এই কি যে আমি সত্যিনের সংসার করবো, এটা কি সম্ভব? আপনি কত বছর রিলেশন করে বিয়ে করেছেন? 2 বছর রিলেশন ছিল আর বিয়ে 3.5 বছর, মোটমাট 5.5 বছরের একটা ভালোবাসার সম্পর্ক। যাই হোক, তার সেটা হয়তো চলে গেছে, এখন নতুন কারো প্রতি ভালোবাসা চলে আসছে। এখন পরে ওইখানে আসার পরে তখন সে বলে যে মানে হচ্ছে ও বৃষ্টিকেই বিয়ে করবে, যদিও আবার বৃষ্টিকে মানে হচ্ছে বলছে আমি এবার তো বেঁচে আসছি, এরপর এবার যদি কোনো কিছু করি তাহলে ওর নাম আর ওর ফ্যামিলির নাম লিখে যাবে, মানে আমার নাম আর আমার ফ্যামিলির নাম লিখে যাবে। কি করি মানে কি করবে? বৃষ্টিকে যদি বিয়ে করতে না পারে তাহলে সে আবার সুইসাইড করবে, মানে বললো এবার তো বেঁচে আসছি, যে আবার যদি কিছু মানে হচ্ছে এবার বেঁচে আসছি, যদি বৃষ্টিকে বিয়ে করতে না পারি তখন যে আমি আবার হচ্ছে একই কাজ করবো, তখন তোর নাম আর তোর ফ্যামিলির নাম লিখে যাবে। আচ্ছা, তার মানে বিষয়টা এই দাঁড়াইলো, আপনি যদি তাকে বৃষ্টিকে বিয়ে করতে না দেন তাহলে সে পুনরায় আবার সুইসাইড করতে বাধ্য হবে। হ্যাঁ, তো এই ধরনের কথাবার্তাই তার রাত পর্যন্ত ছিল। পরে আমার সবাই বলে যে তুমি আর কোনো কথাবার্তা বলে না। রাতে আমি তার সাথে কোনো কথাবার্তা কিছু বলিনি, তার ফ্যামিলি পুরোটা সবাই আমার বাসায় ছিল রাতে। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে এভাবে বলতেছে আমি যেন তোকে বাসায় এসে না দেখি।
আমি যেন তোকে আপনাকে হ্যাঁ বলবে। বাসায় এসে তোকে যেন না দেখি, তোর বাসায় ফোন দিয়ে বল ডিভোর্স লেটার সবকিছু ঠিকঠাক করে দিতে, সব মানে হচ্ছে তুই যেন আমি যেন তোর বাসায় এসে না দেখি, আমার জন্য কোনো রান্না বান্না করবি না, কিছু না, তুই বাসা থেকে চলে যাবে, এরকম। সে আমাকে এক পর্যায়ে এই ধরনের কথাবার্তা বলে। তা আমার ফ্যামিলি এরপরে বাসায় আসে, আর যদিও আমার ফ্যামিলি আসতো এটা আমি জানতাম না, কিন্তু ওই ফাঁসির ঘটনাটা হওয়ার পরে তারা শুনে বাসায় আসছিল। এই ঘটনা কতদিন আগের? এইটা হচ্ছে 22 তারিখ 21 তারিখ হ্যাঁ রানিং মাসের 21-22 তারিখ। আচ্ছা আচ্ছা। পরে হচ্ছে ওগুলা নিয়ে হচ্ছে কথাবার্তা বলে, আমার ফ্যামিলি আসে, তার ফ্যামিলিকে বলে যে তাহলে আমরা তো মেয়েকে নিয়ে যেতে চাই, এই ধরনের কথাবার্তা হয়েছে। হ্যাঁ, তো এই ধরনের কথাবার্তা যখন হয়ে গেছে, তখন হওয়ার পরে তখন তার ফ্যামিলি বলে যে আমরা বলছি যে আমাদের মেয়েকে আমরা নিয়ে যেতে চাই। তার ফ্যামিলি বলতেছে আচ্ছা ঠিক আছে নিয়ে যান, মানে তারা কোনো বাধা টাধা কিছু দেয় নাই, তাদের কথা ছিল এরকম, ঠিক আছে নিয়ে যান, আমি 6 মাস পরে যাই নিয়ে আসবো। সে ভিডিওতে এসে বলে যে সে তার ফ্যামিলি নাকি বলছে যে 10-12 দিন পরে নিয়ে আসবে, কিন্তু না, তার ফ্যামিলি বলছে যে 6 মাসের মধ্যে আমরা তোমাকে নিয়ে আসবো। 6 মাস কি আমি বসে থাকবো? কি আশায় থাকবো আমি 6 মাস? আচ্ছা আচ্ছা। সে কি আদৌ ভালো হবে কি না? তাকে রিহাবে দেওয়ার একটা কথা ছিল। আচ্ছা, রিহাবে কেন দেবে? সে তো ভালোবাসা আসক্ত হয়েছে, ভালোবাসা আসক্ত হলে রিহাবে দেবে ভালোবাসার সাথে জানতাম সে না। নেশায়ও আসক্ত। বলেন কি? ভালোবাসার সাথে সে নেশায় আসক্ত। তার পকেটে হিরোইন পাইছি, আর অনেক আগে তার পকেটে গাঁজাও পাইছিলাম, তো সেই বিষয়টা তার বাবাকেও বলছিলাম। আর হিরোইন যে পাইছি সেটা রিসেন্টলি, এই যে গত মাসে, এই মাসের আগের মাসে। আচ্ছা, আপনার সাথে যখন প্রেম করতো তখন কি সে কোনো ধরনের নেশা করতো? যখন প্রেম করতো তখন এগুলো আমি দেখি নাই, তখন এগুলো ছিল না। বিয়ের পর পর্যন্ত আমি দেখি নাই, বিয়ের 1 বছর 2 বছর পর্যন্ত আমি দেখি নাই, কিন্তু 3য় বছর থেকে আমি দেখা শুরু করছি। আচ্ছা আচ্ছা। তো পরে তার ফ্যামিলিকেও জানাইছি, তো তার এরকম মানে অতিরিক্ত এরকম নেশাপানি ছিল, যারা আশেপাশের লোকজন ছিল তারাও জানতো যে ওরকম নেশাপানি করে। তো তাদের সাথেও মানে হচ্ছে সবাই মিলে কথা বলে এরকম ছিল যে তাকে রিহাবে দিবে, কিন্তু আসলে তাকে দেয় নাই, এখন পর্যন্ত তাকে দেয় নাই। পরে আমার ফ্যামিলি বলতেছিল যে হচ্ছে যেখানে যে আমার ফ্যামিলি আসলো, পরে আমার ফ্যামিলি বলছে আসার কথা, বাসায় আসবে। আইসা পরে হচ্ছে তার ফ্যামিলির সাথে কথা বলে, তার ফ্যামিলি বলে আমাকে নিয়ে যেতে, যে ঠিক আছে সমস্যা নেই নিয়ে যান। তা আমার ফ্যামিলি সবকিছু গুছায় টুছায় বলতেছে যে যদি মেয়ে সংসার করতে না পারে তখন কি হবে? তো বারবার কি আমরা আসবো যাবো? তাহলে আমরা আমাদের মেয়েকে নিয়ে যাই, যদি এরকমই হয় যে সে ভালো হয়েছে বা ভালো টালো হয়ে সে যদি আনতে পারে তখন যে নিয়ে যাবে, সমস্যা নেই, আবার আমরা মেয়েকে দিব, তাহলে আমাদের মেয়েকে আমরা নিয়ে যাই। তো সেই সুবাদে আমাদের ঘরে যে ফার্নিচার গুলো ছিল ওগুলো আমার বাবার বাড়ি থেকে দেওয়া ছিল, তো ওই ফার্নিচার গুলাই শুধুমাত্র মানে হচ্ছে আমরা নিয়ে চলে আসি। তাহলে এখন বিশেষ যতটুকু ঘটনা শুনলাম আমরা, এর মধ্যে থেকে আপনার বাড়ি থেকে যে ফার্নিচার গুলো দিয়েছে সেগুলো নিয়ে আপনি চলে আসলেন, বলা যায় মোটামুটি একটা সেভারিটির পথে চলে গেল। মানে ওরকম চিন্তা ভাবনা ছিল তার, কারণ সে তখন মেন্টালি স্টেবল ছিল না। সে মেন্টালি স্টেবল ছিল না, সে আমাকে বারবার বলতেছিল চলে যেতে আমি যেন চলে যাই। তারপরে ইনফ্যাক্ট আমি যখন চলেও আসি, আমি ফ্লোরে পরে কান্নাকাটি করতেছিলাম, সেই টাইমে সে সামনে তারাই দেখে হাসতেছিল। এবার চিন্তা করেন তার মানে হচ্ছে তার যদি আমার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকতো, সে ওই টাইমে দাঁড়াই বলতে পারতো যে তুমি কোথাও যেতে পারবা না, তোমার সাথে আমার এখনো সেপারেশন হয় নাই, কিছু হয় নাই, তুমি কি কেন যাবা, তুমি থাকো। মানে একজন মানুষের কান্নাকাটি দেখে তো আরেকজন মানুষের অ্যাটলিস্ট মায়া অন্তত হয়, এতটুকু পরিমাণও তার আমার প্রতি নাই, তাহলে সেখান থেকে আমি আসবো না কি করব? সে বারবার আমার সামনে আরেকজনকে বলে যে তাকে বিয়ে করবে, তাকে বিয়ে করতে চায়, তাকে ভালোবাসে, তাকে না পেলে সে আবার মানে কোনো একটা ইনসিডেন্স করবে, এই টাইপের কথাবার্তা সে বারবার বলে। আর ইনফ্যাক্ট আমি যখন চলে আসি সে আমার আটকায় না, যখন আমি নিচ পর্যন্ত চলে আসি গাড়িতে উঠে পড়বো, ঠিক ওই টাইমে সে তখন হচ্ছে আমার মেয়েকে চায় যে কোলে নিবে বা এরকম টাইপের কোনো কিছু একটা। তো পরে আমি তখন বললাম যে এতক্ষণ আমি কান্নাকাটি করলাম, এতক্ষণ আমার মেয়েটা আমার কাছে ছিল, তখন একবারও কোলে নিতে মন চায় নাই, এখন আমি যখন চলে যাব, এখন মানুষজন সামনে জড়া হয়ে গেছে, এখন মানুষজনকে দেখানোর জন্য আমার মেয়েকে দরকার, তাহলে তো আর আমার পক্ষে এখন দেওয়া সম্ভব না। তো আমি আর যথারীতি দেই নাই। তো আমি ওর বাবা মা সবার পায়ে ধরে পর্যন্ত কান্নাকাটি করছি। তারপর ও ভিডিওতে আরেকটা কথা বলছে যে ওর ছোট ভাই নাকি আমার পা ধরে কান্নাকাটি করছে যে আমি যেন না আসি, ওরকম কিছুই না। ওর ছোট ভাই কিন্তু যখন ওর সাথে আমার তর্কতর্কি করতে করতে তো সবকিছু গুছাইতেছিলাম, ওর সাথে আমার তর্কতর্কি হয়, এক পর্যায়ে তর্কটা এমন পর্যায়ে যায় ওর ছোট ভাই আমাকে মারতে আসে। হ্যাঁ, যে সে তো চুপ করে আছে, তুমি কেন কথা বলতেছো, বেশি বলতেছো, এই সেই হ্যান ত্যান। তো তার ছোট ভাই আমাকে মারতে আসে এক পর্যায়ে। তো তখন আমি বলি যে আমার সংসার ভেঙে চুরে আমি সবকিছু নিয়ে যেতেছি, আমি কথা বলবো না, কে কথা বলবে? তো সে আমাকে যে মারতে আসছিল সেটা সুবাদ ধরে সে আমার কাছে মাফ চাইছে, যা হয়ে গেছে ভাবি ভুল হয়ে গেছে, কিন্তু সে এটাকে বানাইছে যে সে আমার পায়ে ধরে কান্নাকাটি করছে যেন আমি না আসি, কিন্তু সে আসলে ওইভাবে আসতে বাধ্য করছে যে একটা মানুষ ভালোবেসে আমি তাকে বিয়ে করছি। তো যখন দেখবো যে আমার প্রতি তার ভালোবাসাটুকুই নাই, তখন সেখানে থাকা শুধুমাত্র নামমাত্র স্ত্রী থাকার কোনো লাভ নাই। আচ্ছা, এই যে চলে আসার পরে মিডিয়াতে যে ভিডিওগুলো আসলো, এখান থেকে কে আগে শুরু করেছে? আপনি আগে শুরু করেছিলেন না সে আগে শুরু করেছিল এই পারিবারিক বিষয়গুলো? আমি তাকে সময় দিছিলাম। আমি আসার 3 দিন পর্যন্ত আমি প্রচন্ড অসুস্থ ছিলাম, আমার 3 দিন একটানা শরীরে স্যালাইন চলছে, আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। মানে ওরকম একটা সিচুয়েশন থেকে আমি বেরিয়ে হইতে পারতেছিলাম না। 3-4 দিন 5 দিন আমি ওকে সময় দিই। সময় দেওয়ার পরে ওকে সবাই বলে যে ঠিক আছে যা হয়েছে, তুমি এক কাজ করো, সোশ্যাল মিডিয়াতে আইসা বলে দাও যে তোমার বউ বাচ্চা আছে এরকম, আর তুমি সবার কাছে ক্ষমা টমা চেয়ে নাও, তাহলে কিন্তু বিষয়টা সলভ আউট হয়ে যায়। তো সে সেটা করবে না।
তো এক পর্যায়ে যখন দেখলাম যে না সে খুব ভালো আছে, খুব ইটি করতেছে, দর্শকের ভালোবাসা নিতেছে, এখন পর্যন্ত যাকে নিয়ে ঝামেলা তার সাথেও মানুষ জুটি দেখতে চাইতেছে, তো এক পর্যায়ে আমি তো তখন ফ্রাস্ট্রেটেড, মেন্টালি আমি ডিপ্রেস। অবশ্যই। তো সেই টাইমে পরে আমি লাইভে এসে মানে হচ্ছে আমি জিনিসটা সল্ট আউট করি যে হচ্ছে আমি তার ওয়াইফ, তার ঘরে বউ বাচ্চা আছে এরকম। তো আমি যখন লাইভে আইসা জিনিসটা মানে হচ্ছে মানুষের সামনে আনি, তারপরে সে একটা লাইভ করে, সে লাইভ করে সে আমার লাইভেই আমার বাবা মাকে মানে যাচ্ছে তাই বলে গালাগালি করে, তার ঘর থেকে নাকি সবকিছু আমি নিয়ে এসে পড়ছি, তারপরে আরো অনেক কথাবার্তা বলে। তো তখন আমি প্রথম যে লাইভটা করছি সেই লাইভে কিন্তু আমি কোনো প্রমাণ দিইনি তাদের সাথে সম্পর্ক আছে ভালো কি মন্দ, আমি ভেবে বলছি যে হ্যাঁ এটা সূত্র ধরে রেস ধরে তার সাথে আমার এরকম ঝামেলা টামেলা হয়েছে। তারপরে এক পর্যায়ে সে আমাকে এরকম ভাবে মানে আসতে বাধ্য করছে। তার মানে একটা বিষয় এখান থেকে আমরা ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে এই যে আপনি বাড়ি থেকে বের হওয়ার আগ পর্যন্ত কেউই জানতো না যে আপনি তার ওয়াইফ বা সে আপনার স্বামী, না এটা জানানো হয়নি কেন? সে বলে নাই, সে কাউকে বলে নাই। যখন আমি পাবলিকলি আইসা যখন বললাম তখন সে না মানুষ জানলো যে তার ঘরে বউ বাচ্চা আছে, তারপরে তার কাছে যখন সাক্ষাৎকার নাই তখন সে বলে যে হ্যাঁ আছে। আচ্ছা, এখন আমি আপনাকে জানতে চাচ্ছি, আপনিও সাক্ষাৎকার দিয়েছেন, সেও সাক্ষাৎকার দিয়েছে, আপনার হাজবেন্ড ভাইরাল হয়েছে, আপনি নাকি জনপ্রিয়তা নেই, আপনি ভাইরাল হওয়ার জন্য এই মিডিয়ার সামনে এসে এত সবকিছু করছেন, এটা কি সত্য? না, এটা একদমই সত্য না। যদি আমি যদি ভাইরাল হওয়ার নেশায় আসতাম, তাহলে সে যখন শুরু থেকে কাজ করে, সে শুরু থেকে কাজ করে, মানুষ তো আর আমাকে চেনে না, দর্শক আমাকে চেনে না, আমি কিন্তু তার পাশে বসে তার ভিডিও ক্লিপগুলো নিয়ে, সে যার সাথে জুটি হিসেবে কাজ করে তার ভিডিও ক্লিপগুলো নিয়েই আমি আপলোড করে করে তখনই ভাইরাল হতে পারতাম যদি আমি চাইতাম। কিন্তু আমি তার কাছ থেকে চলে আসার পরে যখন দেখলাম যে তার বিন্দু পরিমাণ কোনো অনুতপ্ত নাই, তার বউ বাচ্চার কোনো প্রতি কোনো নজর নাই, এখন পর্যন্ত যে আমি চলে আসছি প্রায় মনে হয় 10-11 দিন হয়ে যায় চলে আসছি, এখন পর্যন্ত তার বাচ্চার খবর নেওয়ার জন্য সে একটাবার ফোন দেয় নাই বা সে যোগাযোগ করার চেষ্টা করে নাই। তো আমি যখন দেখলাম, আমি তখন মেন্টালি ডিপ্রেস ছিলাম, যখন দেখলাম যে 5-6 দিন হয়ে যায় সে কোনো খোঁজ খবর নিতেছে না, তার মতো সে সুন্দর লাইফ লিড করতেছে, সে ভালো আছে, সেই পর্যায়ে যায় আমি শুধু মাত্র পরিচয় দেওয়ার জন্য, মানে যে আমি তার বয় বা তার ঘরে বউ বাচ্চা আছে এটা পাবলিককে জানানোর জন্য আমি শুধু সামনে আসছি। আর সে যে বলে যে আমি ভাইরাল হতে আসছি, আমার মানে টিকটক আইডিটা শুধু ভাইরাল হয়েছে। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিওর সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।